অস্ট্রেলিয়ায় কঠিন এক পরীক্ষার মধ্যে পড়বে টিম বাংলাদেশ, এমন ধারণা সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এইচডি আকরম্যানের। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলছেন, নাহিদ রানা থাকলে অজি ব্যাটাররা চাপে পড়তো। তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ আকরম্যান সুযোগ পেলে কাজ করতে চান বাংলাদেশে। কলম্বো থেকে সাইফুল রূপকের রিপোর্ট। My favourite, well, I mean, you can't go much further than Nahid Rana. Nahid Rana will be, I mean, he's a world-class fast bowler. This is going to be a tough tour for them. অস্ট্রেলিয়ায় শান্তদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। প্র্যাকটিস ম্যাচে আনকোরা অপরিচিত পেসারদের সামনেই নাজেহাল। দ্বিতীয় ইনিংসে 54 রানে অল আউটের লজ্জা। মূল লড়াইয়ে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের আগুনের গোলা দেখে কি পালিয়ে বেড়াবে বাংলার ব্যাটাররা? বছর 6 আগে অজি পেসারদের দাপটে 36 রানেই প্যাকেট হয় কোহলির ইন্ডিয়া। শান্তর বাংলাদেশকে নিয়েও এবার বড় শঙ্কা। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করা সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এইচডি অ্যাকারম্যান এলপিএল-এ ধারা বিবরণী দেওয়ার ফাঁকেই খেলা যুগে তুলে ধরলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ নিয়ে তার ভাবনা। Bangladesh went Australia after 23 years to play Test cricket. Do you think Bangladesh can compete against this type of Australia team? Their conditions are very different to the subcontinent. The ball bounces. আমি 10 বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকি। এই কন্ডিশন বাংলাদেশের চেয়ে অনেক আলাদা। বল বাউন্স হয় বেশি, মুভমেন্টও থাকে। আমার মনে হয় টাইগারদের জন্য একটা কঠিন সিরিজ হতে যাচ্ছে। শান্তরা খারাপ খেললে যেন ভক্তরা ক্ষেপে না যায়, কারণ এত বছর পর অস্ট্রেলিয়ার মতো জায়গায় ভালো খেলা কঠিন। আর সবার মতো এইচডির দুঃখ নাহিদ রানাকে নিয়ে। তার মতে অজি কন্ডিশনে চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস হতে পারতেন এক্স ফ্যাক্টর। নাহিদের ছিটকে যাওয়া সিরিজ শুরুর আগেই বাংলাদেশের বড় ধাক্কা। আমার পছন্দের পেসার হলেন নাহিদ রানা। ওর গতি আছে, যেটা দেখতে সবার ভালো লাগে। তার ভ্যারিয়েশন আর কন্ট্রোল বাড়াতে গিয়ে যেন গতি না কমিয়ে দেয়া হয়, এটাই বাংলাদেশের কোচদের কাছে আমার চাওয়া। সত্যি বলতে নাহিদ রানা বিশ্বমানের বোলার। Let him bowl quick and we'll teach the line and length at a later stage. So Nahid Rana will be, he's a world-class fast bowler. নানান দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে কমেন্ট্রি করছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে ফ্লপ। তার প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। 40টা সেঞ্চুরি, আছে 14,500 রান। একাধিকবার কমেন্ট্রি করেছেন বিপিএল-এ। আফগানিস্তানের সাবেক এই ব্যাটিং কোচ বাংলাদেশেও কাজ করতে মুখিয়ে। Well, I'm waiting for them to give me a call and say, HD, would you like to have a go? সত্যি বলতে বাংলাদেশে কাজ করার প্রস্তাব পেলে আমি রাজি হয়ে যাব। আমি বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে দেখছি, অনেক কিছুই জানি এবং বুঝি। ব্যাটিং কোচের দায়িত্ব পেলে আমি সেরাটা নিংড়ে দেব। ব্যাটারদের আরো ধার বাড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য। I would love to be involved in Bangladesh as a batting coach. লঙ্কান প্রিমিয়ার লিগে ধুন্ধুমার ব্যাটিং, বড় ছক্কা দেখিয়ে এইচডি অ্যাকারম্যানের দিল জিতে নিয়েছেন বাংলার তাওহিদ হৃদয়। I'm a big fan of Tawhid Hridoy. Very good in the field, great set of hands under the high ball. He can bat anywhere. সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা ছেলেটা বাংলার মাটিতে এসে প্রথম দিনেই অনুশীলন করলেন বৃষ্টি কাদার মধ্যে। তবু একটুও সমস্যা হলো না, কারণ রক্তে জেতার বাংলাদেশ। বাংলার ফুটবলের নিউ সেন্সেশন অ্যাডাম আব্বাস প্রথমবার এদেশে এসেই বেশ মানিয়ে নিয়েছেন সবকিছুর সাথে। হামজাকে দেখেই তার লাল সবুজের দেশে আসা, ফ্যানদের ভালোবাসায় মুগ্ধ অ্যাডাম দেশের ফুটবলকে নিতে চান বহুদূর। যশোর থেকে বাকিটা দেখুন শেখ আশিকের রিপোর্টে। অ্যাডাম আব্বাস, যার কাছ থেকে ফ্যানদের অনেক বেশি এক্সপেকটেশন, যার কাছ থেকে অনেক বেশি চাওয়া ফ্যানদের, এবং অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসার পরে চমৎকার এনজয় করছেন। ট্রেনিং ফ্যাসিলিটিস, প্লেয়ার্স, সবার সাথে দারুণ সময় কাটছে। আমরা তার কাছে জানতে চাইব কেমনটা উপভোগ করছেন তিনি বাংলাদেশে আসার পর থেকে। অ্যাডাম, ইউ আর হিয়ার ইন বাংলাদেশ, হাউ ডু ইউ এনজয়িং হিয়ার? Yeah, it's very nice, I'm with the team. হ্যাঁ, এটা সত্যি খুব ভালো লাগছে। আমি দলের সঙ্গে আছি, তারা আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে, সমর্থকরাও আমাকে স্বাগত জানিয়েছে। সবকিছু সুন্দর, দেশটাও খুব সুন্দর। আমি এখানে উপভোগ করছি। The pictures here, but it's not an excuse. এই যে শামসুল হুদা একাডেমিতে তিনি প্র্যাকটিস করছেন, একেবারে ভিন্ন এনভায়রনমেন্ট, এইটা আসলে তার কাছে কেমন লাগছে বাংলাদেশের আলোয় ধুলোয় অনুশীলন করতে, নিজেকে মানিয়ে নিতে? ইউ আর এনজয়িং দ্য ট্রেনিং সেশন in a totally different places. Well, it's very refreshing, it's obviously very different. এই মুহূর্তে আমার মূল মনোযোগ মানিয়ে নেওয়ার দিকে। আমি যেখানে আগে খেলেছি সেখানকার মাঠ এখানকার মাঠের তুলনায় অনেকটাই ভিন্ন, তবে এটা কোনো অজুহাত নয়। The pitch is different,
The weather's different. ফুটবলের যে ভাষাটা সেটা সব জায়গায় ইউনিভার্স, অ্যাডাম আব্বাস সেটা বিশ্বাস করেন এবং যে কারণে কারোর সঙ্গে মানিয়ে নিতে কোনো ধরনের সমস্যা তার হচ্ছে না। অ্যাডাম আব্বাস আসলে কতটা আত্মবিশ্বাসী এই টিমটা নিয়ে সেটা জানাটা জরুরি। ইউ হ্যাভ টু প্লে ইন উজবেকিস্তান, রাইট? হাউ মাচ ইউ আর কনফিডেন্ট টু বিং কোয়ালিফাইড ইন দ্য নেক্সট রাউন্ড? It's not really a confidence thing. It's, you know, এটা আসলে আত্মবিশ্বাসের বিষয় নয়, এটা বিশ্বাসের বিষয়। আমরা কঠোর পরিশ্রম করছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা কোয়ালিফাই করতে পারবো। the work, listen to the coaches, help each other, and then, you know, if we all stick together, yeah. অ্যাডামের বিশ্বাস আছে এবং এই বিশ্বাসটাই আসলে দরকার দলের জন্য। অ্যাডামের ফিটনেসটা কিন্তু প্রশংসনীয়। টিমমেটরা আসলে এই ফিটনেসের পরামর্শ চায় কিনা সেটা জানা যাওয়া জরুরি আমাদের জন্য নিশ্চয়ই। অ্যাডাম, এনি অফ ইউর টিমমেটস ওয়ান্ট টু নো দ্য সিক্রেট অফ ইউর ফিটনেস? I know. তারাও সবাই ফিট। দেখুন, আমরা সবাই ফিট কারণ আমরা ফুটবল খেলি। I'm sure you are getting praise from your teammates for your fitness. Yeah, well, yeah, they're all fit too. Like we're all fit because we play football, really, and you know, we just. অ্যাডাম আব্বাস এখন পর্যন্ত কোনো বাংলা শব্দ শিখতে পেরেছে কিনা? অ্যাডাম, হ্যাভ ইউ লার্নড এনি বেঙ্গলি ওয়ার্ডস? I'm still. I don't really. এনি সিঙ্গল ওয়ার্ডস? I don't want to mess it up. I know a couple. I don't really want to mess it up, but I'm learning. Ask me in 2 weeks, and then I'll know some more. 2 সপ্তাহ পরে তার কাছে জিজ্ঞেস করতে বলেছে, তখন সে পারবে। I'm picking up slowly. নিশ্চয়ই, এবং সে বাংলা শিখুক বা না শিখুক নিশ্চয়ই আস্তে আস্তে শিখে যাবে, সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু অ্যাডাম আব্বাস বাংলাদেশে এসেছে, খেলছে এবং বাংলাদেশের রিপ্রেজেন্ট করছে, এটাই হচ্ছে দারুণ ব্যাপার। নিশ্চয়ই অ্যাডাম আব্বাসের কাছে ফ্যানদের যে এক্সপেকটেশন সেটাও পূরণ করবেন। শেখ আশিক, 71, যশোর। নারী ফুটবলের জাগরণে কাজ করতে চায় ব্রিটিশ নাইজেরিয়ান ফুটবলার অ্যাশলেই প্লামট্রের ফাউন্ডেশন। সেই সাথে যোগ হয়েছে আরও বেশ কয়েকটা সংগঠন যারা উইমেন্স ফুটবলে বিনিয়োগ বাড়াতে মোহাম্মদ সালাহ, রোনালদোর মতো ফুটবলারদের বাংলাদেশে সফর করাতে চান। একই সঙ্গে নিশ্চিত করতে চান প্রপার ফুটবল ট্রেনিং। সিলেট থেকে হুসাইন আহমেদ দিদারের পাঠানো ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আবু নাইম। সৌদি লিগে খেলেন জাতীয়তায় নাইজেরিয়ান ফুটবলার অ্যাশলি প্লামট্রে এখন বাংলাদেশে কাজ করবেন উইমেন্স টিমের পারফরম্যান্স নিয়ে। আরও স্পষ্ট করে বললে লাল সবুজের এই দেশে নারী ফুটবলের যে জাগরণ সেটার সাথে তাল মেলাতে নিয়ে এসেছেন বিশেষ পরিকল্পনা। উন্নতি, হ্যাঁ, আমরা সেটা নিয়ে কাজ করব। তবে ইনিশিয়ালি এখানে এসেছি সবার সাথে যোগাযোগ করতে, কিভাবে নারী ফুটবলারদের নিয়ে কাজ করা যায় সেটা বুঝতে চাই, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। ঠিক কোন ব্যাপারটা নিয়ে অ্যাশলিরা কাজ করবে? বাংলাদেশ নারী ফুটবল দল অর্জনে গর্জনে বরাবরই সেরা, আর সেখানে যদি পাইপলাইন তৈরিতে এমন সংগঠনগুলোর সহযোগিতা পাওয়া যায় তাহলে তো দেশের ফুটবলেরই উন্নয়ন হবে। অ্যাশলি প্লামট্রের ভীষণটা আসলে কি? আমি আমার ক্লাবের সহযোগিতা নিয়ে অনেক ডোনেশন করছি। আমরা ইতোমধ্যে আফ্রিকায় 250 জন ফুটবলারকে ক্যাম্পের আওতায় নিয়ে এসেছি আমাদের লক্ষ্যে যেতে। দিন শেষে বিষয়টা এমন না যে তারা শুধু এখানে খেলবে। আমি বিশ্বাস করি শুধু ক্যাম্প করে মিডিয়াকে জানিয়ে দিলেই দায়িত্বটা শেষ হয়ে যায় না, একটা বড় দায়িত্ব নিতে হয় ক্যাম্প শেষেও যেন তারা নিজেদের খেলাটা চালিয়ে যেতে পারে। অ্যাশলি প্লামট্রে ফাউন্ডেশন, স্পাইস বাজার ফাউন্ডেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিট মিলে স্থানীয় ফুটবলারদের সাথে একটা মিটিংয়ের আয়োজন করে। সেখানে অ্যাশলি জানতে চান ঠিক কোন কোন জায়গায় তাদের উন্নতি করা দরকার। সবকিছুই ফেছে নোট ডাউন, সেভাবেই সাজানো হবে ডেভেলপমেন্ট প্ল্যান। তবে ফুটবলারদের এনকারেজ করার জন্য স্পাইস বাজার ফাউন্ডেশন বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের বাংলাদেশ সফর করাতে চান, আর সেজন্য বেছে নেওয়া হয়েছে মোহাম্মদ সালাহর মতো তারকাকে। ইনশাল্লাহ আই থিঙ্ক মোহাম্মদ সালাহ আসবে, সালাহ সামনের বছর আসবে। অনেক আপনারা সহযোগিতা এটা করতে পারবো। দি অনলি ওয়ে উই ক্যান ডু ইট ইজ অবভিয়াসলি যদি আপনার স্পোর্টস মিনিস্টার আপনার লোকে তো অবভিয়াসলি অনেক পার্টনারশিপ হয়ে গেছে। সালাহ, ক্রিস্টিয়ানোরা আসবেন কিনা সেটা সময়ের অপেক্ষা। তবে ফাউন্ডেশনগুলোর প্ল্যান নারী ফুটবলের উন্নয়নটা যেন ভালোভাবে হয়, আর সেজন্য দরকার ফান্ডিং। সেটা জোগাড় করা যেতে পারে যদি সালাহ, লামিন ইয়ামাল, রোনালদোর মতো বিগ ফিগারগুলো নিয়ে আসা যায়। সেই সাথে ফুটবলের প্রতি যে ঝোঁক সেটা দিন দিন আরও বাড়বে। আবু নাইম, 71।
প্রধান নির্বাচক হাবিবুল বাশারের সাথে একমত হতে পারছেন না নির্বাচক কমিটিতে তার এক সময়ের কলিগ মিনহাজুল আবিদিন নান্নুর সাথে। ডারউইনে টেস্ট ক্রিকেটে কিছুটা হলেও অ্যাটাকিং মুড ইন্ট্রোডিউস করার পক্ষে কথা বলেছিলেন বাংলাদেশ দলের বর্তমান চিফ সিলেক্টর। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক নান্নু বলছেন অস্ট্রেলিয়া এমন এক জায়গা যেখানে কন্ডিশন কনফার্ম না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার কোনো উপায় নেই। নিজেদের স্ট্র্যাটেজি ঠিক কেমন করে হবে? ওদিকে সাগর পারে বেশ চিল করে সময় কাটছে তাসকিনদের। রিপোর্টে বিস্তারিত। এই ব্যাপারে আমি কিছুই জানি না, এখনো হবে কিনা কোনো আপডেট নেই। এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, কারণ আপডেটটা এখনো আসেনি কোনো কিছু। যেহেতু আপডেট নাই, এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা ঠিক হবে। কোনো প্রশ্নের উত্তরই যেন এবার কমন পড়েনি বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবিদিন নান্নুর। একটা কথাই বলতে পারলেন, কোনো কিছুই বলা যাবে না। 23 বছর পর অস্ট্রেলিয়াতে যাওয়া বাংলাদেশ ঠিক কোন স্ট্র্যাটেজিতে খেললে ভালো করতে পারে সেটার অনুমানও করা যাচ্ছে না ডারউইনের কন্ডিশন না দেখে। এখানে কিন্তু আপনি চাইলেই অ্যাটাকিং ক্রিকেট বা ডিফেন্সিভ ক্রিকেট এখান থেকে বলতে পারবেন না। এখন কোন কন্ডিশনে খেলতেছেন, এবং ডারউইনের কন্ডিশনটা ভেরি ডিফারেন্ট, এবং ড্রপ পিচে খেলা হবে। তো সুতরাং আগে থেকে আপনি মানে ডিসাইডেড কোনো কিছু করতে পারবেন না যে আমি কিভাবে ক্রিকেটটা খেলবো। বিসিবির বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার অবশ্য দল ঘোষণার সময় বলেছিলেন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ডিফেন্স করে সুবিধা করা যাবে না খুব একটা। সেক্ষেত্রে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স পলিসি কার্যকর হতেই পারে। তার জন্য টেস্ট দলে তানজিদ তামিমের মতো ব্যাটারকেও নার্চার করা হচ্ছে। তবে ডারউইনের ড্রপ ইন পিচে ভয় কি হয়। সাবেক ক্যাপ্টেনদের এক একজন যখন অজিদের সামলানোর এক একটা উপায়ের কথা বলছেন, তাসকিনরা তখন সাগর পারে হাওয়া খেতে ব্যস্ত। কঠিন লড়াইয়ে নামার আগে একটু চিল টাইম। সাগরে নৌকায় চড়ে মাছ শিকারে গিয়ে হয়েছেন ব্যর্থ। তবে 22 গজে নেমে উইকেটটা শিকার করতে পারবেন তো? ঢাকা এক্সপ্রেস অবশ্য বলছেন এর আগে অস্ট্রেলিয়ায় কয়েকবার গেলেও ডারউইনে এবারই প্রথম। অস্ট্রেলিয়ার মতো একটা দলের বিপক্ষে টেস্ট খেলতে নামবে টাইগাররা। ব্যাপারটা যে কোনো ক্রিকেট প্লেইং নেশনের জন্যই গর্ব করার মতো। আবহাওয়া বাংলাদেশের কাছাকাছি হওয়ায় উপভোগ করছেন বেশ। তবে সবকিছুই আরামদায়ক হচ্ছে না। প্র্যাকটিস ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। উইকেটের সাথে মানিয়ে নেয়ার কাজ চলছে, আর মূল লড়াইয়ের আগে আশাবাদী টাইগাররা হয়ে উঠবে রেডি টু গো। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ বাংলাদেশ হরহামেশাই পায় না। এবারে গেছে পাক্কা 23 বছর পর। এর মধ্যে টাইগার স্কোয়াডে কয়েকটা প্রজন্ম খেলে ফেলেছে। তাসকিনরা সেই হিসেবে বেশ ভাগ্যবানও। তবে এই ভাগ্যকে কাজে লাগিয়ে ইতিহাসও কি গড়ে ফেলা যাবে? ডারউইন কি হয়ে উঠবে আরেকটা মাউন্ট মঙ্গানুই? প্রস্তুতি ম্যাচের স্মৃতি, ড্রপ ইন পিচের জুজু, আর অজিদের 100 ইয়ার্স অফ রেড বল লিগেসিকে বুড়ো আঙুল দেখানো অবশ্য সহজ কাজ নয় মোটেও। খালিদ জামিল, একাত্তর। একটা চিঠিতে রীতিমতো তোলপাড় দুনিয়া। এবার বোধহয় আর চেয়ারটা বাঁচানো যাবে না। সুযোগ বুঝে কেটেই পড়তে হবে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে। কেননা 3 শক্তিশালী ফুটবল সংস্থা একজোট হওয়া আর খোলা চিঠি যে পতনের ডাক দিয়েছে ফিফা বসের। ইনফান্তিনো হুঁশিয়ারি দিয়ে ইউএফা, কনকাকাফ ও এএফসি বলছে ফিফা কারো ব্যক্তিগত সম্পত্তি না। শুধু তাই না, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম তদন্তে থার্ড পার্টি স্বাধীন কমিটিরও দাবি করেছে তারা। কিন্তু এই তদন্তের এখতিয়ার আছে কার? বিস্তারিত তাজিন খন্দকার জানাচ্ছে। চিঠি, স্রেফ একটা চিঠি, আর ওই চিঠিতেই রীতিমতো সম্পত্তি নিয়ে টানাটানি। না, এটা কোনো জায়গা জমির চিঠি না। এটা ফিফার এগেইনস্টে একটা লেটার, অ্যান্ড দ্যাট লেটার ইস্যুড বাই ইউএফা, কনকাকাফ অ্যান্ড এএফসি। কিন্তু কি আছে আসলে সেই চিঠিটাতে? আবার শোনা যাচ্ছে সেই চিঠির প্রতিটা শব্দ নাকি ফিফার সদর দপ্তরে এক একটা পলিটিক্যাল বোম হয়ে আঘাত হানছে। আগে বলেছি দ্যাট লেটার ইস্যুড বাই থ্রি গার্ডিয়ান অফ ফুটবল। একদিকে ইউরোপের ইউএফা, অন্যদিকে এশিয়ার এএফসি, আর উত্তর ও মধ্য আমেরিকা ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফ। 3 মহাদেশের 3 শক্তিশালী ফুটবল সংস্থা এবার একই সুরে বলছে ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়, ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নয় নেতৃত্ব। এটা পুরো ফুটবল ফ্যামিলির দেয়া ট্রাস্ট। আর এই বিশ্বাস ভেঙে গেলে প্রশ্ন তো উঠবেই, কিন্তু জবাবটা দেবে কে? এবারে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতেই পারে যে এই চিঠির মূল কথা আসলে কি। এই চিঠির মূল কথা হলো ইনফান্তিনো তার অ্যাক্টিভিটিজে সদস্য দেশগুলোর বিশ্বাস হারিয়েছে, যে কারণে ফিফা সভাপতির উচিত নিজের সম্মান বাঁচাতে পদত্যাগ করা। শুধু পদত্যাগের দাবিই করেনি 3 শক্তিশালী ফুটবল সংস্থা,
একই সঙ্গে ফিফার কার্যক্রমকে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত করার দাবিও ছুড়ে দিয়েছে। এই দাবির মাধ্যমে এখানে আরও এক প্রশ্নের উত্থাপন, ফিফার অ্যাক্টিভিটিসে কি আদৌ কোনো তৃতীয় পক্ষের এন্ট্রির এখতিয়ার আছে? একটু ব্যাখ্যা করা যাক বিষয়টা। ফিফার যে কোনো বিষয় নিয়ে তদন্ত কিংবা ট্রান্সপারেন্সির জন্য কাজ করবে এথিক্স কমিটি। ফিফার নিজস্ব গভর্নেন্স ও জুডিশিয়াল মেকানিজম রয়েছে। কোনো গুরুতর গভর্নেন্স বা এথিক্যাল ব্রিচের এভিডেন্স পাওয়া গেলে ইন্টারনাল মেকানিজম সক্রিয় হতে পারে, কিন্তু সেখানে ভরসা না থাকলে ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি ইনভেস্টিগেশনের প্রয়োজন হতেই পারে। থার্ড পার্টি ইনভেস্টিগেশনে যাদের এখতিয়ার আছে তাদের মধ্যে সবার উপরে জায়গাটা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। তবে একটা বিষয় পরিষ্কার, সিএএস সরাসরি তদন্তকারী সংস্থা নয়। সিএএস মূলত স্পোর্টস ডিসপিউটের আরবিট্রেশন ও অ্যাপিল দেখে। আর ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডে হওয়ায় সম্ভাব্য ক্রিমিনাল কন্ডাক্ট থাকলে সুইস অথরিটিজের এখতিয়ার আছে এ নিয়ে কাজ করার। একইভাবে মার্কিন আইন বা ফাইন্যান্সিয়াল কোনো অসঙ্গতি থাকলে এফবিআই ও ডিওজে তদন্ত করতে পারে। 2015 সালের ফিফা করাপশন স্ক্যান্ডালের উদাহরণ হিসেবে এটাই বলা যায়। সুতরাং ফিফার তদন্তে থার্ড পার্টি হিসেবে কাজ করতে পারে এই তিন সংস্থাই, কিন্তু এসব দাবি তো আর ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করতে পারে না নিশ্চয়ই। তাহলে ইউএফএ, কনকাকাফ কিংবা এএফসির মূল লক্ষ্যটা কি? রাজনীতির খেলায় চিঠি কখনো কখনো ভোটের আগেই অনেক কিছু বদলে দেয়, আর তাদের মূল লক্ষ্য হলো পরবর্তী প্রেসিডেন্ট ইলেকশনের আগে ইনফান্তিনোর সমর্থন কমিয়ে দেয়া, অর্থাৎ মেরুদণ্ড ভেঙে দেয়া, যাতে সদস্য দেশগুলো থেকে ভোট পাওয়া নিয়ে তৈরি হয় জটিলতা। তাই ইনফান্তিনোর সামনে এখন শুধু একটা নির্বাচন নয়, এটা তার ফোর্থ টার্ম ক্যাম্পেইনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে সার্ভাইভাল ক্যাম্পেইন হিসেবে। তাজিন খন্দকার, ৭১। বাবার মৃত্যুর বিষয়টি নিয়ে যখন শোকার্ত লিওনেল মেসি, তখনই গণমাধ্যমে খবর মামলার প্রস্তুতি নিচ্ছে তার আইনি দল। কিন্তু কি এমন হলো যাতে কোর্ট কাছারির বারান্দায় যেতে হবে লিওকে? বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, বাবার শেষকৃত্যে নিষেধাজ্ঞা সত্ত্বেও ড্রোন উড়িয়ে গোপনীয়তা লঙ্ঘন করেছে রোজারিও ভিত্তিক স্থানীয় কিছু গণমাধ্যম। তাতেই কড়া অবস্থানে যাচ্ছেন লিও, এমনটাই খবর প্রকাশ করেছে সব জায়গায়। বাকিরা জানাচ্ছেন হাসান সজীব। মাটির দিকে নত চোখ, দুই হাত পকেটে, সামনে পা বাড়াতেই যেন বড্ড বেগ পেতে হচ্ছে। এখানে নেই কোনো স্টেডিয়াম, নেই হাজারো মানুষের উল্লাস, নেই ক্যামেরার সামনে কোনো কথা, শুধু পরিবার আর এক গভীর শূন্যতা। যে মানুষটি সারা জীবন ছায়া হয়েছিলেন, যার হাত ধরে শুরু হয়েছিল ফুটবলের সেই অবিশ্বাস্য যাত্রা, আজ সেই বাবাকেই শেষবারের মতো বিদায় জানাতে এসেছেন লিওনেল মেসি। রোজারিওর কাছে পেরেসের এল প্রাদো কবরস্থানে রোববার সম্পন্ন হয়েছে হোর্হে মেসির শেষকৃত্য। ৬৮ বছর বয়সে শনিবার ভোরে মারা যান মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি। যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী আন্তোনেলা রুকেজু ও ৩ সন্তানকে নিয়ে রোজারিও ফেরেন এলেমটেন। সেখানে যোগ দেন মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাই বোনেরা। পরিবারের সিদ্ধান্ত ছিল স্পষ্ট, কোনো প্রকাশ্য শোক সভা নয়, কোনো আনুষ্ঠানিক জনসমাগম নয়, শুধু আপনজনের উপস্থিতিতে বাবাকে শেষ বিদায়। হোর্হে মেসির মৃত্যুর কারণও এখনো প্রকাশ্যে জানানো হয়নি। মৃত্যুর পর হাসপাতালের পক্ষ থেকেও বিস্তারিত কিছুই বলা হয়নি। পরিবারের পক্ষ থেকেও পুরো বিষয়টি রাখা হচ্ছে ব্যক্তিগত পরিসরের মধ্যেই। কিন্তু সেই ব্যক্তিগত মুহূর্ত পুরোপুরি ব্যক্তিগত থাকেনি। কবরস্থান ঘিরে কঠোর নিরাপত্তা থাকলেও আকাশপথে ড্রোন ওড়ানোর চেষ্টা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শেষকৃত্যের আগে স্থানীয় পুলিশ সাংবাদিকদের জানিয়েছিল ওই এলাকায় ড্রোন ওড়ানো যাবে না, কিন্তু তা অনেক স্থানীয় টেলিভিশন মানেনি। শোকার্ত পরিবারের ছবি পাওয়ার এই প্রচেষ্টা সোশ্যাল মিডিয়াতে আসতেই উঠেছে সমালোচনার ঝড়। সংবাদ মাধ্যমের বরাতে সামনে আসছে আরও একটি বিষয়, এই ব্যক্তিগত শোকের মুহূর্তে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে মেসির আইনি দল। বাবা হোর্হে শুধু মেসির বাবা ছিলেন না, ছিলেন তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ প্রদর্শকদের একজন। ১৩ বছর বয়সে যাওয়া থেকে শুরু করে পেশাদার ক্যারিয়ারের শুরু, মেসির স্বপ্নের পথচলায় পাশে ছিলেন হোর্হে। আজ সেই পথের সবচেয়ে কাছের মানুষটি নেই, তাই কবরস্থানের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের হাতে ছিল শুধু ফুল আর পোস্টার, তাতে লেখা শক্ত থাকুন লিও।
কারণ মেসি আর্জেন্টিনাকে যে আনন্দ দিয়েছেন তার দুঃসময় পাশে দাঁড়ানো ভক্তদের কাছে সেটাই যেন আজকের সবচেয়ে বড় ভালোবাসা। ফুটবল মাঠে মেসি হয়তো অসংখ্যবার ইতিহাস লিখেছেন, কিন্তু বাবাকে হারানোর এই মুহূর্তে তিনি শুধু একজন কিংবদন্তি নন, তিনি একজন সন্তান, আর সেই সন্তানের চোখে আজ শুধুই বাবাকে হারানোর শূন্যতা। হাসান সজীব, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।